আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমরা 2021 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ক্লাস পরীক্ষার্থীদের জন্য। আজকে তোমাদের সাথে আমার বাংলাদেশের বিশ্ব পরিচয় নিয়ে আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয়। বাংলাদেশের বিশ্ব পরিচয় নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করব। আজকে তোমাদের তৃতীয় ক্লাস, সরকারের নির্ধারিত যে ক্লাসগুলো তোমাদের কাছে হয়তো রুটিন আছে, সিলেবাস আছে, সরকার অনলাইনে তোমাদেরকে সিলেবাস পাঠিয়েছে, তোমরা নিশ্চয়ই সংগ্রহ করেছো এবং সেই সিলেবাস অনুযায়ী আমরা ক্লাস করছি। আজকের ক্লাসে তোমাদের সাথে আমার দ্বিতীয় ক্লাসে আজকে দেখা হচ্ছে সামরিক শাসন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ। সামরিক শাসন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের নির্ধারিত বইয়ের এই অংশটা একটু দেখো এবং তোমাদের বুঝতে সুবিধা হবে। সামরিক শাসন আমরা এর আগে আলোচনা করেছিলাম, সেই 1954 সালে যুক্তফ্রন্ট এর 21 দফা পর্যন্ত। 1954 সালে যুক্তফ্রন্ট যে 21 দফা দিয়েছিল সে 21 দফা পর্যন্ত। এরপরে কি হলো সেটা আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। পশ্চিম পাকিস্তান ভিত্তিক সামরিক বেসামরিক শাসক গোষ্ঠীর অশুভ তৎপরতা ফলে সংসদ ও সরকার কার্যকর ভূমিকায় আসেনি। সেই 1954 সালে একটা নির্বাচন হয়েছিল, যুক্তফ্রন্ট জিতেছিল, সেই নির্বাচনে আমরা জানি। সেই নির্বাচনের ফলে পরবর্তীতে কি রাজনৈতিক ঘটনা প্রবাহ হলো, রাজনৈতিকভাবে কি ঘটনা প্রবাহ হলো, একটার পর একটা সংঘটিত হলো, সেগুলোই আজকে তোমাদের সাথে আমরা মূলত শেয়ার করব। সরকার কার্যকর ভূমিকায় থাকেনি। ষড়যন্ত্রকারী গোষ্ঠী ক্ষমতা দখলের সুযোগে অপেক্ষায় ছিল। একটু বলি, ক্ষমতাসীন গোষ্ঠী কারা? সেই সময় ক্ষমতাসীন গোষ্ঠী ছিল পশ্চিম পাকিস্তান। সে পশ্চিম পাকিস্তানি গোষ্ঠী কি করতে লাগলো? অপেক্ষা করছে কখন তারা ক্ষমতাটা দখল করবে। কারণ যুক্তফ্রন্ট ছিল সম্পূর্ণ পূর্ব পাকিস্তান ভিত্তিক একটা দল, যে দল সেই নির্বাচনে 1954 সালের নির্বাচনে জিতেছিল। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদে পরস্পর বিরোধী এমএলএদের মারামারির মধ্যে কত এক অপ্রীতিকর ঘটনাও সে সময় ঘটে। এতে ডেপুটি স্পিকার শাহেদ আলী গুরুতর আহত হয়ে পরে হাসপাতালে মারা যান। এই সুযোগ নিয়ে 1958 সালের 7ই অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সামরিক আইন জারি করেন। এই সুযোগে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা 1958 সালের 7ই অক্টোবর একটা সামরিক আইন জারি করেন। তিনি দায়িত্ব নিয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেন তার মধ্যে উল্লেখযোগ্য ছিল 1956 সালের সংবিধান বাতিল করা, কেন্দ্রীয় প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া, রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা, শেখ মুজিব সহ কয়েকজন রাজনৈতিক নেতাকে জেলে দেওয়া, সকল মৌলিক অধিকারগুলোকে কেড়ে নেওয়া। 1958 সালের 7ই অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করার ফলে আমাদের কি কি ঘটলো, কি কি তিনি কর্মসূচি হাতে নিলেন? 1956 সালে সংবিধান বাতিল করলেন, কেন্দ্রীয় প্রাদেশিক পরিষদ ভেঙে দিলেন, রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করল, শেখ মুজিব সহ বেশ কয়েকজন নেতাকে জেলে দিল এবং সকল মৌলিক অধিকার কেড়ে নিল। এবার আইয়ুব খানের ক্ষমতা দখল। আইয়ুব খান কিভাবে আমাদের দেশের ক্ষমতা দখল করল? আইয়ুব খানকে কিন্তু কম বেশি আমরা সবাই মুখে মুখে চিনি। আশা করি তোমরাও আইয়ুব খান সম্পর্কে জানা আছে। 1958 সালের 27শে অক্টোবর 1958 সালের 27শে অক্টোবর
হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, 1958 সালের 27 অক্টোবর জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে উৎখাত করে দেশ থেকে বাধ্য করে ক্ষমতা দখল করে নেন। 1958 সালের 27 অক্টোবর জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে উৎখাত করে পূর্ব পাকিস্তানের ক্ষমতা দখল করে নেন। তিনি নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত করে সেসব পদক্ষেপ নেন, তা হলো নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করলেন। নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করলেন এবং পূর্ব ঘোষিত 1959 সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন স্থগিত করে দিলেন। দুর্নীতি চোরাচালান দূর করার অঙ্গীকার ব্যক্ত করে রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা জারি করলেন। বহাল রাখা সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে সামরিক শাসনকে দীর্ঘস্থায়িত করার লক্ষ্যে সামরিক শাসনকে দীর্ঘস্থায়িত করার লক্ষ্যে আইয়ুব খান মৌলিক গণতন্ত্র নামে একটা অদ্ভুত গণতন্ত্রের জন্ম দিলেন। এই ব্যবস্থায় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান থেকে মোট 80,000 নির্বাচিত ইউনিয়ন কাউন্সিলর সদস্য নির্বাচন করবে নির্বাচক মণ্ডলী গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। 80,000। আইয়ুব খান তার শাসনটাকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে কি করলো? একটা মৌলিক গণতন্ত্র নামে একটা গণতন্ত্রের প্রবর্তন করলো। এই ব্যবস্থায় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান থেকে মোট 80,000 নির্বাচিত ইউনিয়ন কাউন্সিল সদস্য নিয়ে নির্বাচক মণ্ডলী গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। তাদের ভোটে রাষ্ট্রপতি, জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার বিধান রাখা হয়। এটা ছিল পরোক্ষ নির্বাচন পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই জিনিসটা কিন্তু মনে রাখবে। এই মৌলিক গণতন্ত্র কি, মৌলিক গণতন্ত্র কিভাবে গঠিত হয়েছিল, কিভাবে কাজ করার পরিকল্পনা করেছিল। এটা ছিল একটা পরোক্ষ নির্বাচন পদ্ধতি। 1965 সালে 80,000 কাউন্সিল সদস্যের ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। কে? আইয়ুব খান। জেনারেল আইয়ুব খান 1965 সালে সেই 80,000 নির্বাচিত ইউনিয়ন কাউন্সিল দিয়ে নিজে প্রেসিডেন্ট নির্বাচিত হন। সামরিক শাসনের ফলে সকল ক্ষমতা কেন্দ্রীভূত হয় পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর হাতে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই ইতিহাসটা জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ছিল সামরিক শাসনের ফলে কি হলো? সকল ক্ষমতা কার হাতে কেন্দ্রীভূত হলো? সকল ক্ষমতা কেন্দ্রীভূত হলো পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর হাতে। পূর্ব পাকিস্তানের সকল ক্ষেত্রে তখন বৈষম্য দেখা দেয়। এর ফলে কি হয়? পূর্ব পাকিস্তানে সকল ক্ষেত্রে বৈষম্য দেখা দেয়। আমরা বৈষম্যগুলো এখন একটু দেখব। পূর্ব পাকিস্তানের প্রতি কি কি বৈষম্য হয়েছে? পূর্ব পাকিস্তানের প্রতি সৃষ্টির আগে পূর্ব বাংলা অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের চেয়ে অনেক বেশি অগ্রসর ছিল। কিন্তু 1947 সালে পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠী প্রতিষ্ঠার ফলে পূর্ব পাকিস্তান দ্রুত পিছিয়ে যেতে লাগলো। বৃদ্ধি পেতে থাকে দুই অঞ্চলের মধ্যে তফাৎ, ব্যবধান, বৈষম্য। এই যে অর্থনৈতিক বৈষম্য, পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তান অনেক বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করছিল। 1955-56 সালে, এটা আমরা অর্থনৈতিক বৈষম্যের কথা বলছি, সেই সময়ে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে কি ধরনের অর্থনৈতিক বৈষম্য ছিল? 1955-56 থেকে 1959-60 অর্থ বছর পর্যন্ত পূর্ব পাকিস্তান লাভ করেছিল মোট বাজেট বরাদ্দের 113,03,80,000 টাকা। অন্যদিকে পশ্চিম পাকিস্তান পেয়েছিল 500 কোটি টাকা।
পূর্ব পাকিস্তানে দেওয়া হলো ১১৩,৮০,০০০ টাকা, আর পশ্চিম পাকিস্তান ৫০০ কোটি টাকা। কত তফাৎ, বরাদ্দের মধ্যে কত তফাৎ, এ থেকেই আমরা বুঝতে পারছি। এইভাবে ১৯৬০-৬১, ৬৪-৬৫ অর্থ বছরে বরাদ্দ ছিল পূর্ব পাকিস্তানের জন্য ৬৪৮ কোটি টাকা, আর পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে ২২,২৩০ কোটি টাকা। ব্যবধানটা শুধু ১ গুণ, ২ গুণ, ৩ গুণ না, কয় গুণ তোমরা হিসেব করে দেখো। পূর্ব পাকিস্তানে ছিল ৬৪৮ কোটি টাকা, আর পশ্চিম পাকিস্তানে ছিল ২২,২৩০ কোটি টাকা। তাহলে আমরা এ থেকে পুরো সেই আমলে যে কি পরিমাণ আমাদের দেশকে ঠকিয়েছে, অথচ তাদের রাজস্ব যে আয়, সে আয়টা সবচেয়ে মানে সেখান থেকে সিংহভাগ হতো আমাদের এই পূর্ব পাকিস্তান থেকে। এরপর পূর্ব বাংলার পাট, চা, চামড়া সব বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো, সে তার সিংহভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নেই চলে যেত। ফলে ব্যবসা বাণিজ্য, শিল্প উৎপাদন, কৃষি সহ অর্থনৈতিক সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চেয়ে কয়েক গুণ পিছিয়ে পড়ে। প্রশাসনিক বৈষম্য, এতে গেল অর্থনৈতিক বৈষম্য। অর্থনৈতিক ক্ষেত্রে, টাকা পয়সার ক্ষেত্রে কিভাবে আমাদের সাথে তারা ভাগ করেছে। এবার আসে প্রশাসনিক বৈষম্য। পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থায় পূর্ব পাকিস্তানের ভূমিকা ছিল খুবই নগণ্য। প্রশাসনিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের তেমন কোনো ভূমিকা ছিল না। ১৯৬৬ সালে একটা প্রশাসনের চিত্র আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রেসিডেন্ট সচিবালয়ে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দেখো। পূর্ব পাকিস্তানে প্রশাসনিক ছিল বাঙালি 19%, আর পশ্চিম পাকিস্তানে ছিল 81%। তারপর দেশ রক্ষায় 8.1% ছিল বাঙালি, আর 91.9% ছিল 8.1%। আর এটা ছিল একানব্বই দশমিক 9% ছিল পশ্চিম পাকিস্তান। এভাবে আমরা শিল্পক্ষেত্রে দেখি 25.7% ছিল আমাদের বাংলাদেশে বা বাঙালিদের ক্ষেত্রে, আর 74.3% ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানিদের ক্ষেত্রে। স্বরাষ্ট্রের মধ্যে 22.7% ছিল আমাদের ক্ষেত্রে, বাঙালিদের ক্ষেত্রে, আর পাকিস্তানিদের ক্ষেত্রে ছিল 77.3%। তথ্য বিভাগে 20.1% আমাদের, আর 79.9% তাদের। শিক্ষায় 27.3% আমাদের, 72.7% তাদের। মানে আমরা তফাৎটা কিন্তু যে বিস্তর তফাৎ, অর্থাৎ 1 টাকা 10 পয়সা দিত এখানে, 90 পয়সা ওখানে খরচ করা হতো। বা প্রশাসনিক ক্ষেত্রে 100%-এ 100 জনের মধ্যে 10 জনকে যদি আমাদের পূর্ব পাকিস্তানে 90 জন থাকতো তাদের, ঠিক এরকম কাছাকাছি। শাস্ত্রে দেখো 19% বাঙালিদের, আর হচ্ছে 81% তাদের। আইনে 35% বাঙালিদের, 65% তাদের। কৃষিতে 21% বাঙালিদের, 79% তাদের। এইভাবে আমরা মোটামুটি বৈষম্যটা আমাদের চোখে পড়ছে। আমরা নিজেরাই দেখতে পাচ্ছি, বাংলাদেশের আপামর জনগণ দেখতে পাচ্ছে যে কি পরিমাণ বৈষম্য এই দুই পাকিস্তানের মধ্যে তখন ছিল। এরপর দেখো প্রতিরক্ষা ক্ষেত্রে। প্রতিরক্ষা, পাকিস্তানের সেনাবাহিনীর স্থল, নৌ ও বিমান বাহিনীতে বাঙালিদের নিয়োগ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্য বিরাজ করছিল। অর্থাৎ সামরিক বাহিনীতে বাঙালিদের অবস্থান ছিল খুবই নগণ্য।
উচ্চ পদস্থদের পদে তাদেরকে দেওয়া হতো না, দেওয়া হতো পাকিস্তানিদেরকে। মোট অফিসারের 5%, সাধারণ সৈনিকদের মাত্র 4%, নৌবাহিনীর উচ্চ পদে 19%, নিম্ন পদে 9%, বিমান বাহিনীতে পাইলটদের 11%, টেকনিশিয়ানদের 1.7% ছিল বাঙালি। শিক্ষাক্ষেত্রে দেখো, পাকিস্তান সৃষ্টির আগে পূর্ব বাংলা পশ্চিম পাকিস্তানের চেয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় অনেক এগিয়ে ছিল। পাকিস্তান সৃষ্টির পর শিক্ষা খাতে বরাদ্দ কম থাকায়, বাজেটে বরাদ্দ না থাকায়, কম থাকায় পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের দ্বিগুণ বেশি বরাদ্দ পাওয়ায় আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে চরম অব্যবস্থা বিরাজমান। ফলে পশ্চিম পাকিস্তানে প্রাথমিক মাধ্যমিক উচ্চশিক্ষা নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে তেমন করে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কোনো উদ্যোগ তারা নেননি। সামাজিক বৈষম্য, পাকিস্তানের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব পাকিস্তানের মধ্যবিত্তের বিকাশ মন্থর হয়ে পড়ে। বাঙালিরা অর্থনৈতিকভাবে অনেক দুর্বল হয়ে যায় এবং উভয় অঞ্চলের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হয়। উচ্চবিত্তের হার আমাদের দেশে কমতে থাকে, মধ্যবিত্তরা এক জায়গায় স্থবির হয়ে যায়, নিম্নবিত্তরা আরো নিম্নবিত্ত হতে থাকে। এর ফলে এই বৈষম্যগুলো আমাদের সাধারণ মানুষের মনে একটা ক্ষোভের জন্ম দেয়। বিশেষ করে এই বৈষম্যগুলো আমাদের সাধারণ মানুষের, সাধারণ জনগণের মনের মধ্যে ক্ষোভের সঞ্চার হতে থাকে এবং মানুষ প্রতিবাদ মুখর হয়ে ওঠে। ফলে আন্দোলন দানা বাঁধতে শুরু করে। এরপর দেখো সামরিক শাসন বিরোধী আন্দোলন। আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে 1961 সাল থেকে পূর্ব পাকিস্তানে আন্দোলন শুরু হয়। আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে 1961 সাল থেকে পূর্ব পাকিস্তানে আন্দোলন শুরু হয়। 1962 সালের জানুয়ারি মাসে বাঙালিদের প্রিয় নেতা, জননেতা, সাবেক প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গ্রেপ্তার করা হলে আন্দোলন আরো তীব্র হয়ে ওঠে। এরপর থেকে একই বছরের ফেব্রুয়ারি মাসে শেখ মুজিবকে গ্রেপ্তার করা হলে রাজবন্দীদের মুক্তির দাবিতে আন্দোলন আরো বেগবান হয়। 1962 সালে আইয়ুবের প্রস্তাবিত শাসনতন্ত্রের বিরুদ্ধে ছাত্র সমাজ প্রতিবাদ মুখর হয়ে ওঠে। ছাত্র সমাজ 15 দফা কর্মসূচি ঘোষণা করে। শিক্ষানীতি বিষয়ক ছাত্রদের আন্দোলন বিভিন্ন পেশাজীবীও অংশগ্রহণ করে। এই সঙ্গে সাংবিধানিক শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ গঠিত হয়। এই সংগঠন আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন গড়ে তোলে। 1965 সালে প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলো সামরিক শাসন বিরুদ্ধে বক্তব্য নিয়ে জনগণের কাছে যাওয়ার সুযোগ পায়। এরপর আমরা 1961 সালে 62 সালে যে আন্দোলন সেটা নিয়ে 65 সালের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলো কি করলো, সামরিক শাসন বিরোধী বক্তব্য দিয়ে জনগণের কাছে যাওয়ার একটা সুযোগ পেয়ে গেল। এরপর ভারত পাকিস্তানের একটা যুদ্ধ হয়েছিল, 6 দফা পূর্ব পাকিস্তান মুক্তি সনদ, এমনি আরো আছে। 1965 সালের 6 সেপ্টেম্বর ভারতের সঙ্গে পাকিস্তানের একটা যুদ্ধ শুরু হয়। 1965 সালের 6 সেপ্টেম্বর এই যুদ্ধ 17 দিন স্থায়ী হয়েছিল। কয়দিন স্থায়ী হয়েছিল? 17 দিন। তখন পূর্ব পাকিস্তান সম্পূর্ণরূপে অরক্ষিত অবস্থায় ছিল। বিষয়টি পূর্ব পাকিস্তানের জনগণের কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং বৈষম্যমূলক মনে হয়েছে। এ সময় ইসলাম বিপন্ন রবীন্দ্রসঙ্গীতকে হিন্দু সংস্কৃতি ও নজরুল ইসলামের গানে হিন্দু আইনের অভিযোগ তুলে এসব চর্চা বন্ধ করার চেষ্টা করা হয়। পূর্ব পাকিস্তানের জনগণ নিজেদের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও রাজনৈতিক অধিকার রক্ষার জন্য সাহিত্য শাসনের গুরুত্ব নতুনভাবে আবার উপলব্ধি করতে
থাকে। অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদী রাজনীতির প্রতি মানুষ অধিক মাত্রায় আকৃষ্ট হতে থাকে। ছয় দফা, ঐতিহাসিক সেই 6 দফা সম্পর্কে তোমাদের সাথে একটু কথা বলবো। যে 6 দফা ছিল কি আমরা মুক্তির সনদ বলি, যে 6 দফাকে আমরা মুক্তির সনদ বলি। সেই ঐতিহাসিক 6 দফা নিয়ে আমি তোমাদের সাথে একটু শেয়ার। ঐতিহাসিক 6 দফার প্রবক্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা তোমরা জানো, এগুলো আমাদের নবম শ্রেণীতে শুরুর দিকেই আমরা এগুলো সব পড়েছিলাম। পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গভীর এবং সুস্পষ্ট রূপ লাভ করে 6 দফা সাহিত্য শাসনের দাবিনামায়। প্রিয় শিক্ষার্থীরা, এই 6 দফাটা একটু ভালো করে আত্মস্থ করবে। এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কতগুলো টপিকস, কতগুলো গুরুত্বপূর্ণ অধ্যায়, কতগুলো গুরুত্বপূর্ণ পাঠ, এটা মাথায় রাখবে। 1966 সালের 5-6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দল সমূহের এক সম্মেলনে যোগদান করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। 1966 সালের কত তারিখে? 5 এবং 6 তারিখে। এবং 6 ফেব্রুয়ারি লাহোরে। কোথায় অনুষ্ঠিত হয়েছিল সম্মেলনটা? লাহোরে। সেই লাহোরে এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান যোগদান করেন। তিনি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেখানে তিনি সংবাদ সম্মেলন করে পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্য একটা 6 দফা দাবি তুলে ধরেন। সেটাই 6 দফা নামে পরিচিত বাংলাদেশের ইতিহাসে। এবং এই 6 দফা বাঙালিকে বাংলার মুক্তি সনদ বলা হয়। দফাগুলো কি কি এখন আমরা জানবো। দফাগুলো কি কি? পাকিস্তানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীনে সংসদীয় পদ্ধতির সরকার হবে। পাকিস্তানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীনে সংসদীয় পদ্ধতির সরকার হবে। সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা এক দফা, প্রথম দফা। দ্বিতীয় দফা, কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র 2টো বিষয় থাকবে। কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র 2টো বিষয় থাকবে, প্রতিরক্ষা এবং পররাষ্ট্র। আর অন্যান্য সবগুলো বিষয় অঙ্গরাজ্যের হাতে থাকবে। 2 নম্বর। কেন 2 নম্বর? 3 নম্বরে কি ছিল? সারা দেশে হয় অবাধ বিনিয়োগযোগ্য 2 ধরনের মুদ্রা, না হয় বিশেষ শর্ত সাপেক্ষে একই ধরনের মুদ্রা প্রচলন থাকবে। সকল প্রকার কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। আঞ্চলিক সরকারের আদায়কৃত রাজস্বের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকারকে দেওয়ার ব্যবস্থা থাকবে। 5 নম্বর, অঙ্গরাজ্যগুলো নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রার মালিক হবে। অঙ্গরাজ্যগুলো নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রার মালিক হবে। এই নির্ধারিত অংশ তারা কেন্দ্রকে দেবে। 6 নম্বর, অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধুনিক আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা প্রদান করা হবে। এই ছিল 6টা দফা। যে 6টা দফা লাহোরের সম্মেলনে শেখ মুজিবুর রহমান দাবি হিসেবে তুলে ধরেছিলেন। এখন আমরা জানব এই 6 দফার গুরুত্ব। 6 দফা পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সহ সকল অধিকারের কথা তুলে ধরা হয়। আইয়ুব সরকার একে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি হিসেবে আখ্যায়িত করে। এই কর্মসূচি
বাঙালির জাতীয় চেতনামূলক বিস্ফোরণ ঘটায়। জাতীয়তাবাদের উন্মেষ কিন্তু এখানেও ছিল। জাতীয়তাবাদের যে একটা চেতনা, এই কথাগুলো বাঙালির ভিতরে একটা জাতীয়তাবাদের আরও বেশি আলোড়ন সৃষ্টি করে দেয়। এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও ৬ দফা কর্মসূচি বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে গভীরতায় উজ্জীবিত করেছিল। এটা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। ৬ দফা কর্মসূচি ঘোষণার জন্য পাকিস্তানি শাসক গোষ্ঠী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিচ্ছিন্নতাবাদী এবং পাকিস্তানের ১ নম্বর শত্রু বলে চিহ্নিত করে। পাকিস্তান সরকার ৬ দফা গ্রহণ না করে দমন পীড়ন শুরু করলে আন্দোলন অনিবার্য হয়ে ওঠে। প্রিয় শিক্ষার্থীরা, ৬টা দফা তোমরা ভালো করে আত্মস্থ করবে এবং ৬ দফার গুরুত্বটা ভালো করে আত্মস্থ করবে। এটা আমি তোমাদের প্রতি আমার একটা কি আবেদন, অনুরোধ। ঐতিহাসিক আগরতলা মামলা, এর পরবর্তীতে কি ঘটনা ঘটছে আমরা দেখছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যে ৬ দফা দিলেন, তাকে মনে করা হলো, তাকে তখন তারা বললো যে হচ্ছে ১ নম্বর শত্রু, পাকিস্তানের ১ নম্বর শত্রু। তার বিরুদ্ধে তখন ষড়যন্ত্র চলতেই থাকে, ষড়যন্ত্র শুরু হয়ে যায়। সেই ষড়যন্ত্রের একটা নমুনা আমরা এখন দেখব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক চূড়ান্ত লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা। তার বিশ্বাস ছিল শেষ পর্যন্ত সশস্ত্র সংগ্রাম ব্যতীত বাংলাদেশের স্বাধীনতা অর্জন করা কখনো সম্ভব না। তাই তিনি সেই সময়ে গোপনে একটা বিপ্লবী পরিষদের সদস্য তাদের পরিকল্পনা বাস্তবায়নের সম্মতি দিয়েছিলেন। বিপ্লবী পরিষদের পরিকল্পনা ছিল সবগুলো ক্যান্টনমেন্টে কমান্ডো স্টাইলে হামলা চালিয়ে পশ্চিম পাকিস্তানের অস্ত্র কেড়ে নিয়ে তাদের বন্দী করবে এবং শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবে। পরিকল্পনাটির ব্যাপারে একবার শেখ মুজিব ত্রিপুরার রাজধানী আগরতলায় গিয়েছিলেন। পরিকল্পনাটি বাস্তবায়িত হওয়ার পূর্বেই সেটা ফাঁস হয়ে যায়। এরপর পাকিস্তান এটিকে ষড়যন্ত্র মামলা হিসেবে কি করলো? এরপর পাকিস্তান সরকার ঐতিহাসিক আগরতলা মামলা রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য দায়ের করে। শাসক গোষ্ঠী এটাকে ষড়যন্ত্র মামলা হিসেবে আখ্যায়িত করেন। এই মামলায় রাজনীতিবিদ, বেসামরিক সরকারি কর্মকর্তা, সামরিক ও প্রাক্তন সরকারি সামরিক কর্মকর্তা, অন্যান্য বেসামরিক ব্যক্তিবর্গ সহ মোট ৩৫ জনকে আসামি করা হয়েছিল। এই যে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিব সহ কতজনকে আসামি করা হয়েছিল? ৩৫ জনকে আসামি করা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে করা হয় ১ নম্বর আসামি। তাদের বিরুদ্ধে পাকিস্তানি দণ্ডবিধি ১৩১ ধারায় তদানীন্তন পূর্ব পাকিস্তানকে সশস্ত্র পন্থায় স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা করার অভিযোগ আনা হয়। বিচারের উদ্দেশ্যে ঢাকা ক্যান্টনমেন্টে প্রতিষ্ঠিত বিশেষ ট্রাইব্যুনালে ১৯৬৮ সালে ১৯শে জুন এই মামলা শুনানি শুরু হয়। মামলা শুরু হওয়ার পর প্রত্যাহারের জন্য একটা আন্দোলন শুরু হয়। ছাত্র সমাজের ১১ দফার ভিত্তিতে কৃষক শ্রমিক ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয়। ৬ দফা ১১ দফা আন্দোলনের ফলে যে গণজাগরণ সৃষ্টি হয়েছিল তারই ধারাবাহিকতায় ঐতিহাসিক আগরতলা মামলা বাঙালিদের স্বাধীনতার দিকে ধাবিত করতে অনুপ্রেরণা যোগায়। এবার আসো, এটা হলো ১৯৬৮ সালে ১৯৬৮ সালে সে আগরতলা ষড়যন্ত্র মামলা। সে মামলায় শেখ মুজিবকে প্রধান আসামি করা হয়। টোটাল ৩৫ জনকে সামরিক বেসামরিক কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, বেসামরিক সরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত কর্মকর্তা সবাইকে মিলিয়ে ৩৫ জনকে কি হয়
35 জনকে আসামি করে এই মামলা হয়। ফলে এই মামলার পরে পুরো বাঙালি জনগণ জেগে ওঠে, পুরো বাঙালি জনগণ গণ আন্দোলনের রূপ নেয় যে এই আন্দোলন চলতে থাকে যে এই মামলা প্রত্যাহার করতে হবে। 1969 সালে গণ অভ্যুত্থান, পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে 1969 সালে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন সংগঠিত হয়। এই আন্দোলন 1968 সাল থেকে যেই গণ আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনটা আস্তে আস্তে 1969-এ আরো বেগবান হয়। সেই 1969 আন্দোলনকে কি বলে, গুরুত্বপূর্ণ একটা আন্দোলন ছিল। 69-এর এটি গণ অভ্যুত্থান নামে একটা ইতিহাসে ঠাঁই পায়। এটা বিপ্লবাত্মক রূপ পরিগ্রহ করে। সকল গণতান্ত্রিক জোট, পেশাজীবী সংগঠন, মানুষ যার যার অবস্থান থেকে এই আন্দোলনে যোগ দেয়। আন্দোলনে যোগ দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান আসাদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামসুজ্জোহা শহীদ হন। প্রদেশব্যাপী ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষ তখন রাস্তায় নেমে আসে। অবশেষে 1969 সালে 22 ফেব্রুয়ারি আইয়ুব খান শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয়। অন্য নেতৃবৃন্দকে মুক্তি দেওয়া হয়। আগরতলা মামলা প্রত্যাহার করে নেওয়া হয়। 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে, বর্তমান সরোয়ার্দী উদ্যান, যেটা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবকে সম্বর্ধনা দেওয়া হয় এবং তাকে উপাধি দেওয়া হয় বঙ্গবন্ধু। তদানীন্তন ডাকসুর ভিপি ছাত্রনেতা জনাব তোফায়েল আহমেদ এই প্রস্তাব উত্থাপন করেছিল। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? সেই 23 ফেব্রুয়ারি 1969-এর 22 ফেব্রুয়ারি আইয়ুব খান শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দেয় এবং অন্যান্য নেতাদের মুক্তি দেয়। তখন 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে একটা বিশাল জনসভার আয়োজন করা হয়, যেখানে যেই জনসভায় শেখ মুজিবকে সম্বর্ধনা দেওয়া হয় এবং সেখানে তাকে বঙ্গবন্ধু নামে উপাধি দেওয়া হয়। সে বঙ্গবন্ধু উপাধিটা দিয়েছিল ছাত্রনেতা সেই কালে ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ। গণ অভ্যুত্থানের ঐতিহাসিক প্রস্তাব। এখন গণ অভ্যুত্থান, এই ঐতিহাসিক প্রস্তাব 1969 সালে গণ অভ্যুত্থানের ফলে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয়ে যান। এর পূর্বে তিনি ঐতিহাসিক আগরতলা মামলা তুলে নেন, যা ইয়াহিয়া খানের নতুন সামরিক সরকার বাধ্য হয়। 1970 সালে ইয়াহিয়া খান নতুন সামরিক সরকার বাধ্য হয় 1970 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচন দিতে। আমরা 1970 সালে সাধারণ নির্বাচনে দিতে বাধ্য হয়। গণ অভ্যুত্থানের ফলে বাংলাদেশ জনগণের মধ্যে একটা জাতীয়তাবাদী যে রাজনৈতিক চিন্তা ভাবনার বিকাশ ঘটেছে, সেই বাঙালি জাতীয়তাবাদের প্রয়োজনীয়তা তাদের কাছে স্পষ্ট হয়ে যায়। 1970-এর নির্বাচন এবং 1971-এর মহান মুক্তিযুদ্ধ 1969-এর গণ অভ্যুত্থানের ব্যাপক প্রভাব ছিল। মূলত বাঙালি জাতীয়তাবাদের ভাবাদর্শ এসব অর্জন সম্ভব হয়েছিল। 1970 সালে নির্বাচনের পরবর্তী ঘটনা, এটা আমি তোমাদের সাথে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সেই নির্বাচনটা কীভাবে হওয়ার এবং তার গুরুত্বটা আমাদের জন্য কতটা গুরুত্ববহ ছিল। 1969 সালের 25 মার্চ আইয়ুব খান প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন। ইয়াহিয়া খান উক্ত পদে আসীন হয়। তিনি 28 মার্চ এক ঘোষণায় পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেন। তবে পাকিস্তান ইতিপূর্বে কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত না হয় এই নির্বাচন নিয়ে নানা আশঙ্কা ছিল। নির্বাচন বিষয়ে কোনো নিয়মকানুন তাদের জানা ছিল না। অবশেষে 1970 সালের 7 ডিসেম্বর সর্বপ্রথম এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ, ন্যাপ, ওয়ালি, মুসলিম লীগ কাইয়ুম, মুসলিম লীগ কনভেনশন, পাকিস্তান পিপলস পার্টি, ডেমোক্রেটিক পার্টি, জামায়াত ইসলামী এসব দলগুলো অংশগ্রহণ করে। আওয়ামী লীগ নির্বাচনকে 6 দফার পক্ষে গণভোট দেওয়ারও আহ্বান জানায়।
নির্বাচনে 5,64,00,000 ভোটারের মধ্যে পূর্ব পাকিস্তানে ছিল 3,22,00,000। আর 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের 162টা আসনের মধ্যে 160টা আসন লাভ করে। সংরক্ষিত মহিলা আসন 60টি সহ আওয়ামী লীগ 167টি আসন লাভ করে, জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আবার পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সংরক্ষিত 10টি মহিলা আসন সহ মোট 310টি আসনের মধ্যে আওয়ামী লীগ 298টি আসন পায় এবং নিরঙ্কুশভাবে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে জয় লাভ করে। নির্বাচনে আওয়ামী লীগের এই বিজয় নজিরবিহীন ছিল। আওয়ামী লীগ এককভাবে সরকার গঠন এবং 6 দফার পক্ষে গণরায় লাভ করে। 1970 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর 6 দফা 11 দফার প্রতি জনগণের আকুণ্ঠ সমর্থনের যে বিষয়টা ছিল সেটা আরও স্পষ্ট হয়ে যায়। বাংলা জাতীয়তাবাদের রাজনৈতিক বিজয় ছিল ঘটে এখানে। অন্যদিকে পাকিস্তান সরকার স্বার্থবেশী মহলের জন্য এক বিরাট পরাজয়। তারা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা করতে লাগে এবং ষড়যন্ত্র শুরু করে। পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের কর্তৃত্বের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেয়। 1971 সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পিছনে নির্বাচনের অসীম গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। এই নির্বাচন বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক অগ্রযাত্রাকে মুক্তিযুদ্ধের চরিত্র দানে সাহায্য করেছিল, ভীষণ ভূমিকা রেখেছিল। এর মাধ্যমেই আমাদের এই বাংলাদেশের অভ্যুদয় ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা প্রথম অধ্যায় প্রথম 3টি ক্লাসে প্রথম অধ্যায়ের যে চ্যাপ্টারটা আমাদের শর্ট সিলেবাসে আছে এটা মোটামুটি আমাদের বোধগম্য হয়েছে, আমাদের আত্মস্থ হয়েছে বলে আমি মনে করি। এরপর তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায়ের স্বাধীন বাংলাদেশ 2.1 এই পার্টটা নিয়ে দেখা হবে। তোমরা যখন ক্লাসে আসবে এই পার্টটা সম্পর্কে একটু পূর্ব প্রস্তুতি নিয়ে আমাদের সাথে আসবে আশা করছি। আর আমি তোমাদেরকে এইখানে 2টি প্রশ্ন বাড়ির কাজ হিসেবে দিচ্ছি। তোমরা মোটামুটি নিজেদের প্রয়োজনে নিজেরা শিখে রাখবে। আর যখন তোমরা স্কুলে আসবে, যখন তোমাদের স্কুলের ক্লাসে আমি তোমাদের সাথে দেখা হবে, এর উপরে তোমাদেরকে আমরা মোটামুটি একটা পরীক্ষা নিব বলে আশা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, একটু খেয়াল করো। 6 দফার দফাগুলো কি কি? প্রশ্ন 6 দফাকে একে বাঙালি জাতির মুক্তি সনদ বলা হয় কেন? আবারও বলছি, 6 দফার দফাগুলো কি কি? একে বাঙালি জাতির মুক্তি সনদ বলা হয় কেন? 2 নম্বরের প্রশ্ন দিয়েছি, হয়তো স্পষ্ট বুঝতে পারছো কিনা আমি জানি না। 1970 সালের নির্বাচন বাঙালি জাতি গঠনের প্রধান নিয়ামক বিশ্লেষণ করো। 1970 সালের নির্বাচন বাঙালি জাতি গঠনের প্রধান নিয়ামক বিশ্লেষণ করো। এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে আত্মস্থ করবে, ভালো করে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসবে।
আর এই একটা চ্যাপ্টার যেখান থেকে তোমাদের প্রচুর বহু নির্বাচনী প্রশ্ন আসার সম্ভাবনা। বহু নির্বাচনীরা এই চ্যাপ্টারের বহু নির্বাচনে ভালো করে পড়বে। আশা করি শর্ট সিলেবাসে তোমাদের কাছে সিলেবাসটা আছে, সেই সিলেবাস অনুযায়ী লেখাপড়া করবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।